গোল্ডেন বল রড্রিকে দেওয়া হলো, নাকি সত্যি মেসির পারফরমেন্সের জন্য মেসিকে দেওয়া উচিত ছিল? এমবাপে সে বল পাচ্ছিল না। কোন পর্যায়ে তুমি নিজেকে ফিট রাখতে হয় উইদিন 8 সেকেন্ডে বল উইন করা টপ লেভেলের টিমের সাথে, নট আ ম্যাটার অফ জোক। রেকর্ড হয়, রেকর্ড ব্রেক করার জন্য একজনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না, সেল হয়েছে মেসি। নো ওয়ান। এনজো ফার্নান্ডেজ ইজ রেকর্ডটা ক্লাস ক্রস এন্ড ক্লাস হেডার। সবার স্বপ্ন যে আমাদের নিজেদের দেশ খেলবে বিশ্বকাপে। তোমার কি মনে হয় পারবো আমরা কোনোদিনও? ডেফিনেটলি পারবো। যাও জাপান, যাও কোরিয়া, যাও, তারা আমাদের থেকে 65 অব্দি পিছিয়ে ছিল, তারপরে কিন্তু তারা, আমি টার্গেট বাঁধবো না, আমি মডেল তৈরি করব, আমি এরম লোককে আনবো যে আমার ডেভেলপমেন্ট টিম খুব সুন্দরভাবে এগোয়, সাইন্টিফিকলি এগোয়, আর এর মধ্যে আমি কোনো পলিটিক্স আসতে দেবো না, আমি নিজের পকেট ভরবো। সন্তোষ ট্রফি থেকে প্লেয়াররা সেই পর্যায়ে যেতে পারছেন না কোনো একটা কারণে, যেটা তুমি বললে। সদিতে বা এতে করে আমার সন্তোষ ট্রফি কোনো লাভ নেই। আজকে তুমি দেখো ডুরান্ড হচ্ছে, ফার্স্ট ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান, কোনো রিজন আছে? আইএসএল স্টার্ট হবে, ওয়্যার ইজ ক্যালেন্ডার? অস্কার ব্রুজো একটা স্টেটমেন্ট হয়তো অনেকেরই ভালো লাগেনি, তুমি অ্যাজ এ লেজেন্ড এই ক্লাবের, তার মুখ থেকে এরকম কথা শোনাটা কেমন হয়ে নেবে? আমরা লসে রান করছি প্রত্যেকটা ক্লাব, হ্যাঁ, কিন্তু বার্সেলোনা একমাত্র টিম যে সবচেয়ে বেনিফিটেড টিম। আজকে যে প্লেয়ার 30 বছর পায় ছুঁই, তাকে তুমি কোথায় 2.5 কোটি 3 কোটি টাকায় কিনে নিয়ে আসছো? আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডেভেলপমেন্ট টিম আছে, কটা প্লেয়ার ইস্ট বেঙ্গল মোহনবাগানে এসে সিনিয়র টিমে সার্ভাইভ করছে। আচ্ছা, মাঝমাঠ এই পজিশনটা ফুটবলে কতটা ডিমান্ডিং, কতটা চ্যালেঞ্জিং আমরা সবাই জানি, কিন্তু বাংলা ফুটবলের মাঝমাঠের অন্যতম একজন মানুষের যদি আমি সত্যি কোনো ইন্ট্রোডাকশন দিই, সবার মনে একজনেরই নাম আসবে। মুখোমুখির আজকের পডকাস্টে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যাকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার হয়তো পড়ে না। বাংলা ফুটবলের এক অন্যতম মুখপাত্র মেহতাব হোসেন। দাদা, অনেক স্বাগত তোমাকে আজকে আমাদের এই পডকাস্টে। এবং সবার প্রথমে আমি ওয়ার্ল্ড কাপ দিয়ে শুরু করলাম, একটা অন্যতম সেরা ওয়ার্ল্ড কাপ গেল বলতে গেলে ডেফিনেটলি, কিন্তু এই যে গোল্ডেন বল রড্রিকে দেওয়া হলো অ্যাজ আ মিডফিল্ডার, তুমি কি খুশি, নাকি সত্যি মেসির পারফরমেন্সের জন্য মেসিকে দেওয়া উচিত ছিল? আমি খুব খুশি, যেহেতু অ্যাজ এ মিডফিল্ডার, অ্যাজ এ মেসি পেলে হয়তো খুশি হতাম, কেন সে আমার সবচেয়ে পছন্দের প্লেয়ার। যখন থেকে খেলা দেখি বার্সেলোনার, বা তাকে পছন্দ করি, অনেকে বলে আর্টিস্ট বা আর্ট বা পেন্টিং করি, মেসি কি বলতো পা দিয়ে পেন্টিং করে। তার অ্যাসিস্ট, তার স্কোরিং এবিলিটি, তার ভিশন, নো ওয়ান। হয়তো এখন এজ হয়ে গেছে, বা আর্জেন্টিনা ফাইনালে হেরে গেছে, একতরফা খেলা হয়েছে, অনেক ক্রিটিসাইজ হয়েছে, বাট যদি কম্পারিজন করো, আই থিঙ্ক নো ওয়ান। 100 বছরে কোনো প্লেয়ার ওর ধারে কাছে আসবে না। হয়তো ওয়ার্ল্ড কাপ যদি নাও পেত, যেই ক্লাবে যে নজিরটা করেছে ওর ধারে কাছে, ওর যে বল ধরে 16 রানে রান করা, 4-5 জনকে ড্রিবল করা, মডার্ন ফুটবলে তো কারোর ক্ষমতা নেই। রাইট। বাট রড্রি পেয়েছে, আমি সত্যি খুব খুশি। কেন কে, তুমি যদি একটা ম্যাচে দেখো 600 পাস করেছে, একটা মিস পাস না। হি ইজ এ ব্যাকবোন অফ দ্য স্পেন টিম, হি ইজ এ ব্যাকবোন অফ দ্য ম্যানচেস্টার সিটি টিম। তো আমার মনে হয় ভিশন আর একটা মিডফিল্ডে যদি এরম স্তম্ভ যদি না থাকে, এরম দেখো, ফার্স্ট অফ অল ও স্ন্যাচ করতে পারে, গেম ওর থেকে তৈরি হয়। সে ম্যানচেস্টার সিটির কথা বলো, স্পেনের কথা বলো, ওর থেকেই কিন্তু শুরু হয় খেলাটা। ও ডিজার্ভ করে। যদি ফাইনালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতো, মেবি মেসি, আর যেহেতু স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, ও ডিজার্ভ করে, এবং স্পেন ডিজার্ভের মতন খেলেছে। আর আই এম ভেরি হ্যাপি বিকজ অফ নাম্বার 6। আমি দীর্ঘ বছর খেলেছি, আর ও নাম্বার 6। যদি রডি না থাকতো, হয়তো স্পেনের এত খেলা ফুটে উঠতো না।
তো রড্রি একটা খুব গুরুত্বপূর্ণ রোল নিভিয়েছে বলতে পারা যায় তাহলে। ডেফিনেটলি তুমি লাস্ট মানে কোয়ার্টার ফাইনাল থেকে তুমি যদি দেখো তার খেলা পুরোপুরি ওর থেকে স্টার্ট হচ্ছে, আর যখন এগেনস্ট টিম আসছে ওর কাছে কিন্তু ব্রেক হচ্ছে। তুমি দেখো বোথ দ্য সাইড ব্যাক নাম্বার 2 নাম্বার 3 চলে যাচ্ছে ওভারল্যাপে, সেই জায়গায় গিয়ে কিন্তু ট্যাকেল করছে, সেই জায়গাগুলো বলগুলো উইন করছে। ডিফেন্ডাররা যাচ্ছে না কিন্তু, ডিফেন্ডাররা যেখানে আছে সেখানেই তারা দাঁড়িয়ে আছে। বোথ দ্য সাইড, লেফট সাইড হোক রাইট সাইড হোক, বোথ দ্য সাইড ও কিন্তু ফার্স্ট ম্যান যে বল উইন করছে। দেখো শুধু যে গোল্ডেন বল পেয়েছে রিজন আছে তার জন্য, এত সোজা না গোল্ডেন বল পাওয়া ওয়ার্ল্ড কাপে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার মিন্স নাম্বার 6। রিজনটা হচ্ছে কি, এক হচ্ছে মানে গেম তৈরি করা, দ্বিতীয় হচ্ছে কি অন্য টিমের গেমকে ব্রেক করা। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার জন্যই হি ইজ এ ডিজার্ভ পারসন। এই যে তুমি ক্রিটিসিজমের কথা বললে এই যে আর্জেন্টিনা ভার্সেস স্পেন ম্যাচটা, তবে আমরা দেখতে পাচ্ছি এখন ইন্টারনেটে বেশ একটা শোরগোল পড়ে গেছে যে হয়তো কিছুটা ব্যাপারে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে অনেকগুলো অ্যাসপেক্টসে পিছিয়ে ছিল, একটু মেন্টালিটি অ্যাসপেক্টসে পিছিয়ে ছিল, তার জন্য হয়তো যে আর্জেন্টিনার খেলা আমরা দেখে এসেছি 2022-এ বলো বা 2026-এও কিছু কিছু দারুণ ম্যাচ আর্জেন্টিনা উপহার দিচ্ছে, এগেনস্ট ইজিপ্ট যে কামব্যাকটা করেছে, কিংবা বলতে পারো ইংল্যান্ডের এগেনস্ট একটা কামব্যাক করেছে, ফাইনালি গিয়ে কোথাও একটা মেন্টালিটি ব্রেক করেছে তুমি বলতে পারো? না, যেই মেন্টালিটি নিয়ে আর্জেন্টিনা খেলছিল তুমি দেখবে প্রত্যেকটা ম্যাচ, ইংল্যান্ড ম্যাচ দেখো, তার আগের ম্যাচ দেখো, যেটা কেফটা তৈরি করেছিল না, তুমি দেখবে কোনো সময় ফাইনালে মেসি কিন্তু ম্যান মার্ক করে, কুকুরওয়ালা কিন্তু অলওয়েজ গেছে ওভারল্যাপে, তারা মেসি অব্দি বল আসতে দেয়নি। উইদিন 6 সেকেন্ডে তুমি দেখো ওরা দুটো পাস খেলছে, ফার্স্ট গোলকিপার টু সম্ভবত রোমেরো, তারপরে ওখান থেকে তোমার মার্টিনেজ, দেন যখন লেফট ব্যাককে খেলতে যাচ্ছে ওখান থেকে প্রেস স্টার্ট করছে। তার মানে এত হাই প্রেস করেছে কন্টিনিউ টিল 90 মিনিটস, মেসি অব্দি বল আসতে দেয়। মেসি কিন্তু ম্যান মার্কিং করেনি, আমরা ভুল, তুমি যদি আবার হাইলাইট তুলে দেখে নাও, মেসি কিন্তু ওই যে ম্যান টু ম্যান 2v1 তারা কি করেছে, তারা দেখেছে যে এরা বিল্ড আপ ফ্রম বিহাইন্ড দে আর ভেরি পুয়ার, তাহলে আমি কোথায় আঘাত করবো? আর্জেন্টিনা স্টার্টিং ফ্রম ডিফেন্স, তাদের ডিফেন্স থেকে স্টার্ট করবো। এবার কি একটা বলের জন্য 3 জন যাচ্ছে, আর তারপরে তুমি এই টিমটা কেন দৌড়াতে পেয়েছে? তুমি যদি ফাইনালে তুমি দেখো ইউএসএ তে এত গরম ছিল যে প্রত্যেকটা প্লেয়ারের মুখ লাল হয়ে গেছে, ডিউ টু তাদের গড় বয়স হচ্ছে 22 বছর, তার মধ্যে 2 জন হচ্ছে আন্ডার 19, ঠিক আছে? তো এই অ্যাডভান্টেজটা পেয়েছে একটা। আর আর্জেন্টিনার প্রবলেমটা হয়ে গেছে আর্ধেকে চলে গেছে 30-এর কাছাকাছি, আর এরম কিছু প্লেয়ার ছিল যারা মানে 40 কাছাকাছি ছুঁই। তো এই একটা তো আছেই, কেন এজ অফকোর্স মডার্ন ফুটবলে ম্যাটার করে। আর আমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি, কেন যেহেতু আমি আর্জেন্টিনার ফ্যান, ঠিক আছে, বলতে কোনো দ্বিধা নেই। আমরা ভেবেছিলাম মাইন্ড গেম খেলবে আর্জেন্টিনা, আমি সবসময় বলেছি যে কোনো চ্যানেলে বসেছি বা যেখানে মাইন্ড গেম খেলবে, কিন্তু মাইন্ড গেম খেলতে দেয়নি তারা একটা ট্যাকেল করেছে তো স্পেন 2টো ট্যাকেল করেছে। স্পেনের কোচ খুব ভালোভাবে এটাকে অ্যানালাইসিস করেছে যে তারা মানে খেলার মধ্যে ঝগড়ার মধ্যে বা ওদের মধ্যে ওই ইনভলভ করে দিচ্ছে, খেলার থেকে বাইরে করে দিচ্ছে, যেটা ইংল্যান্ডকে করেছিল সেমিফাইনাল ম্যাচ। তুমি দেখো ফার্স্ট হাফে এত ইনভলভ করে দিয়েছে ওদের মধ্যে যে ইংল্যান্ড সেকেন্ড হাফে ছন্দই হারিয়ে ফেললো, এত ভালো টিম। সেই জায়গাটা স্পেনকে করতে পারেনি, তাই জন্য স্পেন ডমিনেট করেছে, রাইট, বল পজিশন অ্যাজ ওয়েল মেন্টালি। মানে দে লা ফুয়েন্টেস মাস্টার ক্লাস টু বি অনেস্ট। সিমিলারলি তুমি যেটা বললে যে মেসিকে একটা সাপ্লাই লাইন যেটা ছিল মেসিকে সাপ্লাইটাই বন্ধ করে দিয়েছিল, সিমিলারলি এটাও কিন্তু আমরা ফ্রান্স ম্যাচে হয়তো দেখেছি, কারণ এমবাপ্পেকে একটা টাইম অবধি গিয়ে যেটা এমবাপ্পে সে বল পাচ্ছিল না, স্পেনের কি এটাই তাহলে এটাই স্ট্র্যাটেজি? তুমি তো উইদিন 8 সেকেন্ডে বল উইন করে ওরা, যে নিয়ারেস্ট ম্যান সে আগে তোমার ট্যাকেল করে বা বল উইন করার চেষ্টা করে, দেন যদি ও ট্রিকলে যায় 10 সেকেন্ড ম্যান বল উইদিন 8 সেকেন্ড, নট আ ম্যাটার অফ জোক, যে তুমি কোন পর্যায়ে তুমি নিজেকে ফিট রাখতে হয় উইদিন 8 সেকেন্ডে বল উইন করা, আর টপ লেভেলের টিমের সাথে
টপ লেভেল টিম ইন দিস ফ্রান্স, আর্জেন্টিনা, যারাই খেলেছে তাদের এগেনস্টে, তাদেরকে কিন্তু যখনই ওরা কোয়ালিফাই করে গেছে তাদেরকে কিন্তু খেলতে দেয়নি, মানে ডিফেন্স ওপেন করাতে বাধ্য করেছে, যে এত বল রেখেছে। তুমি দেখো না, ফ্রান্সে পেরো গোল করেছে যে 1-2 খেলে গিয়ে, ভিতরে জাম্বল আপ করেছে, আনমার্ক, আউটসাইড গিয়ে রান করো, পেছন থেকে উইঙ্গার ভিতরে ঢুকবে, রাইট ব্যাক বা লেফট ব্যাক বাইরে দিয়ে যাবে, তা না, ওভারল্যাপ করেছে ইনসাইড দ্য ফিল্ড, মিনস হাফ স্পেসে দুজনকে রান করিয়েছে। হাফ স্পেস হচ্ছে ফুটবলের সবচেয়ে ডেঞ্জারাস পজিশন, যেটা হচ্ছে বিটুইন তোমার নাম্বার 4 and নাম্বার 3, নাম্বার 5 and নাম্বার তোমার 2, এর মাঝখান থেকে যেটাকে বলা হয় এটাকে হাফ স্পেস বলা হয়। হাফ স্পেস অলওয়েজ তুমি সাইড ব্যাক গে রান করেছে। আর যে পেড্রো গোল করেছে রাইট ব্যাক, যে নাম্বার 2 খেলছিল, সে কিন্তু ফ্রান্সের এগেন্সে সেম গোল করেছে। তুমি দেখো ভিতরে খেলেছে, এবার তোমার ইয়ামাল একটা লেফট ব্যাককে বাইরে টেনে নিয়ে গেছে, ওই জায়গাটা স্পেস তৈরি হয়েছে, ওখান থেকে রান করেছে। তো এই জিনিসগুলো কিন্তু স্পেন একমাত্র করতে পারে। কেন? তাদের কোচের ঘরানা তুমি দেখো, বার্সেলোনার ঘরানা দেখো, আর এই বছর 2010 ওয়ার্ল্ড কাপে ফলো করো, বার্সেলোনা থেকে কিন্তু 8 থেকে 9 প্লেয়ার ছিল। সেম থিং তাই হয়েছে, কি বার্সেলোনা থেকে অনেক কথা উঠতো যদি ফুটবল মানে স্পেন চ্যাম্পিয়ন না হতো, রিয়াল মাদ্রিদের প্লেয়ার না হয়নি, ছোট টিম থেকে না হয়েছে। বার্সেলোনার তোমার ওই ভেবে কিন্তু এদেরকে এই তোমার নেওয়া হয়েছিল, আর তারা কাজে লেগেছে। এই অ্যাডভান্টেজটাও পেয়েছে এই ওয়ার্ল্ড কাপে। কেন 2010 ওয়ার্ল্ড কাপ তুমি দেখে নাও, বার্সেলোনার জাভি, ইনেস্তা, পেড্রো, ভিয়া, ওয়েল, বুস্কেস, রামোস রিয়াল মাদ্রিদে 1-2 দ্বারা ছিল, হ্যাঁ 2 থেকে 3 জন না নিলে নয়, সেটা নিতে হয়েছিল। রাইট। তো এবার আসি এমবাপের কথা বললাম, ঠিক আছে, এমবাপে এখন ওয়ার্ল্ড কাপে রেকর্ড গোল স্কোরার, দারুণ গোল করছে, কিন্তু অনেকেই যেটা বলছিল যে এমবাপে কোনোদিনও হয়তো আর নাই, মানে রোনাল্ডো ফেনোমেনো কিংবা তোমার ধরো মিরোস্লাভ ক্লোজা কিংবা ধরো তোমার গার্ড মুলার, এদের লেগেসি হয়তো এমবাপে অ্যাচিভ করতে পারবে না। তোমার কি মনে হয় এমবাপে? দেখো, রেকর্ড হয় রেকর্ড ব্রেক করার জন্য, রাইট? এটা হবে না, সচিনের রেকর্ড ব্রেক হয়নি, হয়েছে তো রেকর্ড হয় রেকর্ড ব্রেক করার জন্য। একজনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না, সেটা হচ্ছে মেসি। অতটা অ্যাসিস্ট করতে পারবে না, 450 তোমার কন্ট্রিবিউশন আছে, অ্যাসিস্ট আছে, 950 উপরে গোল আছে। অ্যাসিস্ট তো এমবাপে করতে পারবে না, গোলের রেকর্ড হয়তো ভাঙতে পারবে, কিন্তু অ্যাসিস্টের রেকর্ড ভাঙতে পারবে নো ওয়ান। পৃথিবীতে এখন কেন এখনকার প্লেয়ারদের তুমি খুব বেশি হলে 10 বছর স্প্যান, ফুটবলটা এত এরম লেভেলে চলে গেছে, এরম ফিটনেস লেভেলে চলে গেছে, কি একটা প্লেয়ার 10 বছর খেলে নিলে অনেক বেশি। সেটা মেসি 22 বছর 23 বছর ফুটবল খেলেছে, অনেক ছোটবেলা থেকে জিনিসটাকে নিজের গোল রেকর্ড ভাঙতে পারে। কেন? গোল স্কোরিং লেভেলটা খুবই ভালো এমবাপে, এটা নো ডাউট। লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপ দেখেছি আমি, সিঙ্গেল হ্যান্ডেলে কাম ব্যাক করেছিল ফ্রান্সকে। এবারও অনেকগুলো যেরকম ম্যাচ গোল করেছে, যেভাবে গোল করেছে, গোল স্কোরিং এবিলিটিটা নো ডাউট, as a number 9 he is very good, but assists, dribbling মেসির ধারে কাছে আসতে পারে। এবার একটা যেটা আমাদের সবার স্বপ্ন, যে আমাদের নিজেদের দেশ খেলবে বিশ্বকাপে, সেই কোশ্চেনে আসছি। তোমার কি মনে হয় পারবো আমরা কোনোদিনও? ডেফিনেটলি পারবো, আমি খুব আশাবাদী। এবং আমার যেই ক্যারেক্টার, সেই ক্যারেক্টার থেকে আমি বলছি, কেন আমার মাঠে ক্যারেক্টার না হারা মানুষের কথা, কোনোদিন হারবো না। হারতে পারি, জিততে পারি, এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট। প্রত্যেক দিন একটা প্লেয়ার জেতে না, প্রত্যেক দিন সব ট্রফি পায় না একটা প্লেয়ার। রোনাল্ডো পায়নি, তার রোনাল্ডো কি খারাপ প্লেয়ার? এতগুলো গোল করেছে, এতগুলো অ্যাসিস্ট করেছে, এটা বিচার হয় না একটা ট্রফি দিয়ে একটা প্লেয়ারের। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, বাট সাইন্টিফিক ওয়ে যদি না এগোয় কোনোদিন পারবে না। সাইন্টিফিক ইন দ্য সেন্স, আমরা তাপস ধরো আমি আর তুমি এখানে বসে আছি, তোমার মাসল পাওয়ার আমার মাসল পাওয়ারের আকাশ পাতাল তফাৎ আছে, রাইট? সো ইউরোপিয়ান বলো, আফ্রিকান বলো, ল্যাটিন আমেরিকা বলো, আমরা অনেক পিছিয়ে। অ্যাজ ওয়েল জাপান, কোরিয়া, ইরান, ইরাক এদের থেকে অনেক পিছিয়ে।
তার মানে কি করতে হবে, আমাদের বাচ্চাদের 8 বছর বয়স থেকে স্টার্ট করাতে হবে ট্রেনিং। প্লাস হচ্ছে আমাদের কি কম আছে, মাসেল পাওয়ার কম আছে, স্ট্যামিনা কম আছে, এটা কিভাবে তৈরি করতে হয়। টেকনিক, অফকোর্স নো ওয়ান রডেড, নো ওয়ান, আমি তো মেসির কথা ছেড়েই দাও, তো অন্য গ্রহ থেকে এসেছে, ঠিক আছে। তো নো ওয়ান ইভেন জ্যাভি ইনিয়েস্তা, কেউ পুস্কেসও না এখানে না। সো আমাকে সেই টেকনিক্যাল লোক আনতে হবে। টেকনিক, আমাদের ফার্স্ট টাচ খুব পুয়ার, এটা ডেভেলপ করতে হবে। সবকিছু সম্ভব, কিন্তু অ্যাট দ্য এজ 8 দেন কিভাবে তার মাসেল পাওয়ার ডেভেলপ করা যায়, কিভাবে তার মেন্টাল স্ট্রং করা যায়, সবকিছু মানুষ, সবকিছুর লোক লাগবে। একটা হলিস্টিক গ্রোথ, একটা মডেল তৈরি করতে হবে। সবকিছু সম্ভব। যাও জাপান, যাও কোরিয়া, যাও, তারা আমাদের থেকে 65 অব্দি পিছিয়ে ছিল। 65 এর পরে তাদের মডেল বানালো, তারপরে কিন্তু তারা সাকসেস পাচ্ছে, ওয়ার্ল্ড কাপ খেলছে। ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে হারাচ্ছে, ফ্রান্সকে হারাচ্ছে, নেদারল্যান্ডকে হারাচ্ছে। হয়তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল অব্দি যেতে পারেনি, কিন্তু তারা অ্যাচিভ করেছে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা এশিয়ার মধ্যে নাম্বার 1, এশিয়ার মধ্যে নাম্বার 1, এক্স্যাক্টলি। আর প্রচুর প্লেয়ার্সরা ইউরোপীয় খেলছে, প্রচুর প্লেয়ার্সদের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্লাবে খেলছে, ইউরোপিয়ান ক্লাব জুড়ে। এই যে ফিজিক্যালিটির কথাটা বললে, এই যে যেরকম কথাটা হচ্ছে নিউট্রিশন বলো বা প্রপার ফিজিক্যালি, আমার হাইটে ইনিয়েস্তা, আমার হাইটে জ্যাভি, রাইট। তোমার যদি ফিজিক্যালি যদি ঠিক না থাকে, তুমি টেকনিক ডেভেলপ করো, স্ট্যামিনা ডেভেলপ করো, মাসেল পাওয়ার ডেভেলপ করো, ইনজেকশন পুশ করো। মেসি কি ছিল? মেসির গ্রোথ বাড়ছিল, হরমোন ডেফিসিয়েন্সি, রাইট। বার্সেলোনা গেল, ওর পেছনে সারাদিন পড়ে থাকলো তারা, কি কি লাগবে তার, ইনজেকশন পুশ করলো, দেন মেসি বিকাম এ মেসি, ইতিহাস হয়ে গেছে। তো আমাদেরও তাই করতে হবে। হ্যাঁ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এগিয়ে আসতে হবে, স্পন্সর তাদেরকে আনতে হবে, এই বাচ্চাদের এই টার্গেট থাকে। আমরা যতই টার্গেট বেঁধে নিই, আমরা 45, 60, 70 আমরা অ্যাচিভ করতে পারবো না। 100 খানা একাডেমি আছে এখন, যেটা আমাদের সময় হয়তো ছিল না। 100 খানা, মানে হাজার হাজার কোচ তৈরি হচ্ছে, ঠিক আছে, এইভাবে তৈরি হবে না। তারপরে তুমি এখন কলকাতা মাঠে গিয়ে খেলা দেখো, এত কাদা বাচ্চারা খেলছে সেকেন্ড ডিভিশন ম্যাচ, তারা কি ডেভেলপ হবে? মাঠ ডেভেলপ, মানে অনেক কিছু আছে বস। শুধু আমরা কবে ওয়ার্ল্ড কাপ খেলবো, কবে, আরে ইয়ার আমরা আগে এশিয়ার মধ্যে কোয়ালিফাই করি। আমি যে এখানে তোমার সাথে কথা বলছি, আমরা খুব হাতি ঘোড়া মেরে দেয়নি, আমরাও সেরকম ভাবে কিছু করতে পারিনি। খুব বেশি হলে নেহরু কাপ, সাডেনলি আমরা ক্যামেরুনকে হারিয়ে দিয়েছি 2012-13-তে, ঠিক আছে। হয়তো জাপানকে আটকে দিলাম, মিরাকল হয়, যে এক একদিন মিরাকল হয়ে যায়, হয়তো আমাদের দিন থাকলো। ডের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে। ওই টিমকে হারানো খুব মুশকিল। আমরা যে টিমকে 2012-13-তে ক্যামেরুনকে হারিয়েছিলাম নেহরু কাপে, খুব মুশকিল, খুব ডিফিকাল্ট। তাদের জার্সি যখন পড়েছে, তখন এমনি লোক আমরা ভয় পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা মানে মাথা থেকে পায়ে অব্দি মাসল দেখা যাচ্ছে। জার্সি পড়েছে মনে হয় ওখানে, মানে 8 প্যাকস। সো এক তো ওদের সবকিছু ভগবান দিয়ে দিয়েছে, টেকনিকও ওরা ওদের ডেভেলপ। আমরা এটাই আমরা সবসময় বলি আমাদের তো সবকিছু আছে, সবকিছু ফেসিলিটিস পাচ্ছি। আফ্রিকানরা তো ফেসিলিটিস পায় না, ওরাও তো খুব গরিব ঘর থেকে আসে। কেপা ভার্দে 5 লাখের দেশ, তারা কিছু ফেসিলিটিস পায় না। বাট তাদের তো ভগবান অন্য কিছু দিক থেকে বড় করে দিয়েছে না, আমাদের থেকে অনেক বেশি দিয়ে দিয়েছে, এরকম মাসেল পাওয়ার। হ্যাঁ, ওরা একটা জায়গায় ফোকাস নয়, নাহলে আফ্রিকান টিম ইউরোপিয়ান টিম থেকে কোনো কিছু কম নয়, কোনো কিছুতে কম নয়। একটা ডিডিও ড্রোগবা দেখাও, ইউরোপে কোনো একটা বাইরে ভালো স্ট্রাইকার আছে, এটাও দেখাও, তাই না? একটা সারলা দেখাও, ইউরোপে আছে কিনা। অ্যাজ এ টিম তারা ফোকাস না, তার জন্য তারা ওই জায়গায় অ্যাচিভ করতে পারছে না। কিন্তু ডেফিনেটলি মানে তাদের এমন কিছু তো রয়েছে যে জন্য তারা প্রত্যেক বছর কিন্তু ভালো পারফর্ম করে। ওটাই আমি বলছি। তো আমাদের ইন্ডিয়ান ফুটবল একটা কালেকটিভলি কাজ করতে হবে, তাহলেই কিন্তু তুমি প্রত্যেকটা ক্লাবকে ডেভেলপ করতে হবে, তাদের তোমার ইউথ সেকশন গুলো ডেভেলপ করতে হবে, তাদেরকে কিভাবে রাখতে হবে, সবকিছু সাইন্টিফিক। আমি 45 বেঁধে দিলাম, তার মানে আমি ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, একমাত্র খেলতে পারে হোস্ট করলে। আমরা অনেক বছর, এখনো 50 বছর 100 বছর পিছিয়ে আছি বস। রাইট।
এই যে তুমি বললে বা ডেভেলপমেন্টের কথা, আমি একটা সাডেন ডেভেলপমেন্টের কথায় আসি। যখন আমাদের মাঝখানে খুবই র্যাঙ্ক পড়ে গেছিল, আমরা 160-70 ঘরে ছিলাম, তারপর থেকে একটা ওয়েভ অফ ডেভেলপমেন্ট এলো, আমরা কিন্তু 90 ঘরে আবার উঠলাম, আমরা থাইল্যান্ডকেও হারালাম, কাতারের সঙ্গে একটা ড্র লাস্ট করলাম। আমি ইন্ডিয়া টিমে ছিলাম 95 ছিল, হুম, তারপরেও আবার 90-তে এসেছিল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই যে আমরা সত্যি কথা বলতে অনেকে হয়তো খারাপ লাগবে, আমরা তুমি দেখো ক্লাবের পেছনে এখন যে প্লেয়ারদের পেছনে খরচা করছি, আমরা কিন্তু ডেভেলপমেন্ট টিমের উপরে পেছনে খরচা করি না। এটা কিন্তু আমরা ভাবি না, আমরা ভাবি না ইন দ্য সেন্স আমরা শুধু স্পেন্ড করে যাচ্ছি, আমরা লসে রান করছি প্রত্যেকটা ক্লাব। হ্যাঁ, ইস্ট বেঙ্গল, মোহনবাগান টিম যেহেতু ট্রফি দরকার, ট্রফি সাপোর্টার ক্লাব, তার জন্য শুধু আমরা স্পেন্ড করে যাচ্ছি। আমরা বেনিফিটেড কোনো ক্লাব, দুটো ক্লাব কিন্তু বেনিফিটেড না, বছরের পর বছর আমরা খরচা করে যাচ্ছি। কিন্তু বার্সেলোনা একমাত্র টিম যে সবচেয়ে বেনিফিটেড টিম, তারা সারা ওয়ার্ল্ড লসে যাচ্ছে। তারা কিন্তু একাডেমি প্লেয়ার, যেবার মেসি বেরিয়ে গেল, বললো তোমাকে এই কার্ড মানে প্লেয়ারদের কার্ড করে তোমাকে টাকা দেওয়া হবে, সে এগ্রি হলো না, যেটা নিউজে এসেছিল, যেটা আমরা পড়েছি। সেই টিম কিন্তু দাঁড় করালো তাদের ডেভেলপমেন্ট প্লেয়ারদের নিয়ে। তো এইভাবেই এগোতে হবে একাডেমি থেকে Yes. সিনিয়র লেভেলে। তুমি দেখো না, আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডেভেলপমেন্ট টিম আছে, কটা প্লেয়ার ইস্ট বেঙ্গল মোহনবাগানে এসে সিনিয়র টিমে সার্ভাইভ করছে? সেই কিছু সেট প্লেয়ার্সই একটা দুটো রয়েছে, খুব বেশি হলে একটা, তো খুব বেশি আমি বলছি। বিষ্ণু হয়তো খেলেছে, বিষ্ণু এখন কন্টিনিউ করছে, ইজ এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। বাদ বাকি তুমি বলো। আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, আমি হ্যাঁ। দীপেন্দু বিশ্বাসের কথাই বলতে পারি। ফার্স্ট টিমে স্টার্ট পেলেও চান্স, এবছর ওকে রিলিজ করে দিয়েছে সম্ভবত, আমি জানি না ঠিক, আই এম নট শিওর, আমি একটু শুনছিলাম। তো তোমাকে ডেভেলপমেন্ট টিমটাও স্ট্রং করতে হবে, তাতে আমাকে প্রত্যেক বছর বাইরে থেকে বা তোমার যেই প্লেয়ার থাকুক, বাইরে স্টেটে থাকুক, যাই হোক, তোমার ডেভেলপমেন্ট টিম যে টিমে আছে সেই প্লেয়ারদেরকে মোরাল বুস্টার সিনিয়র টিম বেঁধে দেবে। আমি এই সিস্টেমে খেলছি, আমার এই প্লেয়ার সিনিয়র প্লেয়ার পারফর্ম না করতে পারলে তারা ডিমোশন হবে, যেটা ইউরোপের ক্লাবে হয়। যেটা ইউরোপের ক্লাবে হয়, তুমি ভাই পারফর্ম করতে পারছো না, ডিমোশন, এই প্লেয়ার ওখানে যাবে। যেটা বার্সেলোনা এখন প্রত্যেক দিন, হয়তো যদি তাদেরকে সব টিম লস যাবে, তারা কিন্তু তাদের একাডেমিক ডেভেলপমেন্ট প্লেয়ারদের জন্য লাভবান, কেন তারা ওখানে বেশি ফোকাস করে। তো এই একাডেমির প্লেয়ার্সদের যে কথাটা বললে, এরকম কি ব্যাপার আছে যে একাডেমির প্লেয়ারদের ট্যালেন্ট নেই, তাদেরকে তার জন্য আমরা ডেফিনেটলি ট্যালেন্ট আছে। একটা তন্ময় বলে একটা ছেলে আছে, বাচ্চা ছেলে খেলছে, তারা অনেক বছর ধরে ও নাম্বার 6 খেলে, মিন্স ডিফেন্সিভ মিডফিল্ডার, ও ওই রিজার্ভ টিমেই কন্টিনিউ করে যাচ্ছে, সে কিন্তু আর ফার্স্ট টিমে আসতে পারছে না। হ্যাঁ, আমি মানছি যে তুমি আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান ট্রফি আলা টিম, মানে ট্রফি দিতেই হবে তোমাকে, কোচকে ট্রফি দিতে হবে, বাট ফিউচার সবসময় ভাবতে হবে, এরপরে কিন্তু তুমি টিম চালাতে পারবে না। আজ সঞ্জীব স্যার আছেন, মোহনবাগান চলছে, ইস্ট বেঙ্গলে আবার স্পন্সর চলে গেছে, এবার কোন স্পন্সর হবে জানে না কেউ। রাইট। সো তোমাকে এর উপরে বেশি ফোকাস করতে হবে। আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, রিজার্ভ টিম, তাহলে তোমাকে যেই প্লেয়ার তোমার কাজে আসছে না, সেই প্লেয়ারকে সেল করে দাও। আজকে সায়ন ব্যানার্জি চলে গেল, তুমি তৈরি করলে, চলে গেল মোহনবাগান, লাভটা কি হলো? তুমি লাস্ট 4 বছর 5 বছর তাকে তুমি পয়সা দিয়ে, খাওয়া দিয়ে পুষলে, বেনিফিট কোথায় তোমার? বি আ প্রফেশনাল। তুমি একটা প্লেয়ারকে বিক্রি করো, ওই প্লেয়ারকে বিক্রি করে দুটো প্লেয়ার কিনে নিয়ে আসো। আজকে যে প্লেয়ার 30 বছর পায় ছুঁই, তাকে তুমি কোথায় 2.5 কোটি 3 কোটি টাকায় কিনে নিয়ে আসছো, কিন্তু ওই 2.5 কোটি টাকা 3 কোটি টাকা যদি রিজার্ভ টিমে খরচা করো, ডেভেলপমেন্ট ভালো হবে। আর ওই প্লেয়ারই তোমার সাথ দেবে যখন তোমার বাজেট থাকবে না। আচ্ছা, এই প্রবলেমটা কি কোথাও গিয়ে ম্যানেজমেন্টের বা কোচের, যে আমার এটা আমি জানি না বস, আমি জানলে অনেক কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, কিন্তু আমার যেটা ভিউ, আমি যেটা দেখেছি, এটা আমি খুব আপসেট, মানে খুব হতাশ, যেটা কেন করছে না ক্লাব।
প্রপার একাডেমি বানা, বাচ্চাদের জন্য থাকার জায়গা, তাই না? আজকে এখানে প্র্যাকটিস হচ্ছে, কালকে ওখানে প্র্যাকটিস হচ্ছে, এভাবে তুমি তো ডেভেলপ করতে পারবে না। ট্রু। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউতে আসি, সেটা হচ্ছে যে তোমায় ধরো AIFF প্রেসিডেন্ট বানানো হলো, ঠিক আছে, এমন 3টে ডিসিশন বলো যেটা তুমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে নিতে বহুত বড় চাইবে। কথা বলে দিলে তুমি। আমি ওটা ভাবি না, আমি ফুটবলের সাথে থাকতে ভালোবাসি, ফুটবল নিয়েই বাঁচতে ভালোবাসি, তাই জন্য আমি কোচিং লাইসেন্স করছি, রাইট। কোচিং করছি আমি। হুম। তো আমি খুব ভালো লাগে আমার, কেন ফুটবল ছাড়া আমি থাকতে পারবো না। রাইট। কিন্তু হ্যাঁ, অফকোর্স প্রেসিডেন্ট যেটা তোমাকে আগেই আমি বলে দিয়েছি, তোমার পিওভি কি থাকবে, মানে কি চেঞ্জেস Of course, করতে আমার চাই? টার্গেট কাউকে সরানো না, আমার টার্গেট এর মধ্যে থেকে কালেক্টিভলি কিভাবে কাজ করা যায়, রাইট। নিজের স্বার্থ ফেলে, হুম। নিজে সামনে না এসে ব্যাকগ্রাউন্ডে কাজ করা, ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ডেভেলপ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে আমি কিভাবে একটা মডেল তৈরি করতে পারবো ইন্ডিয়ান ফুটবলে। আমি টার্গেট বাঁধবো না, রাইট। আমি মডেল তৈরি করব, রাইট। আমি এরম লোককে আনবো যে আমার ডেভেলপমেন্ট টিম খুব সুন্দরভাবে এগোয়, সাইন্টিফিকলি এগোয়, ঠিক আছে, ওয়েতে এগোয়। প্রপার ওয়েতে এগোয়, রাইট। আর এর মধ্যে আমি কোনো পলিটিক্স আসতে দেবো না। রাইট। না আমি নিজের পকেট ভরবো, রাইট। ঠিক আছে। যদি এরকম কিছু কেউ করতে পারে তাহলে দেশের ফুটবল ডেভেলপ হবে। তো এইগুলোই তুমি বলতে আমি চাইছো যে চলে গেলাম, drawbacks? কথার কথা বলছি, তুমি ধরো সন্তোষ ট্রফির মানে করা কোনো মানে হয় সৌদিতে বা দুবাইতে, যাই হলো কিছুদিন আগে, হুম। কি মানে হলো, কি ডেভেলপমেন্ট হলো সন্তোষ ট্রফি? তো আমাদের হয়তো আমাদের যে লোকাল লোকজন আছে তারাই হয়তো কানেক্ট করতে পারলো না, দেখতে পারলো না। ডেভেলপটা কি হলো? রাইট। কোয়েশ্চেনেবল জায়গা ডেফিনেটলি। সন্তোষ ট্রফি কোনো ডেভেলপ হয়েছে? অ্যাবসলিউটলি। ওখান থেকে যেখানে তোমার হয়েছিল, দুবাই না কোথায় হয়েছিল, হুম। সৌদিতে, ওখান থেকে কোনো প্লেয়ার উঠেছে? সন্তোষ ট্রফি থেকে প্লেয়াররা সেই পর্যায়ে যেতে পারছে না কোনো একটা কারণে, যেটা তুমি বললে যে ট্যালেন্ট থাকলে ডেভিললি যাবে। প্রপার ওয়েতে এগোতে হবে। আমি সৌদিতে বা এতে করে আমার সন্তোষ ট্রফি কোনো লাভ নেই। আজকে তুমি দেখো ডুরান্ড হচ্ছে, হুম। ফার্স্ট ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান, হুম। কোনো রিজন আছে? কোনো রিজন আছে? আজকে তুমি বলো ISL স্টার্ট হবে, ওয়্যার ইজ ক্যালেন্ডার? আমাদের ক্যালেন্ডার কোথায়? ফুটবল ক্যালেন্ডার নেই, কোনো মানে কি সিস্টেমে এগোবে সেরকম কোনোই আপডেটস নেই প্রপার। তুমি ইংল্যান্ডে চলে যাও, টপ ডিভিশন থেকে 5th ডিভিশনে ওদের এখন থেকেই, মানে যেই দিনকে খেলা শেষ হয় সেদিনে ক্যালেন্ডার জুনের ওরা আগেই বানায়। থেকে এই প্রিমিয়ার লিগের সমস্ত ফিক্সচার্স বেরিয়ে যায়, রাইট। ফিক্সার বেরিয়ে যায়, এই দিন এই দিনকে ম্যাচ, হয়তো কিছু কারণের জন্য হয়তো একটা দুটো ম্যাচ ক্যান্সেল হয় বিটুইন, মানে সিজনের সময়, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ক্যালেন্ডার ওদের ফিক্স থাকে, অ্যাবসলিউটলি। হয়তো বা বড় দিনের জন্য তাদের একটা ব্রেক হয়, সেটাও ক্যালেন্ডারের মধ্যে থাকে। রাইট। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্রেক থাকে, ব্রেক থাকে। আমাদের হঠাৎ করে খেলতে চলে গেলাম একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর আমরা পুরো 15 দিন গ্যাপ চলে গেল। এবার এখন অব্দি ঠিক নেই কি কবে আমরা লিগ শুরু হবে। সবকিছু বললাম না, সবকিছুই সাইন্টিফিক, সবকিছু একটা মডেল যদি করতে পারি আমরা, ডেফিনেটলি আমাদের ট্যালেন্ট আছে বস। তুমি যদি আন্ডার-15 আন্ডার-14 খেলা দেখো না, তোমার চোখ জুড়িয়ে যাবে, কিন্তু আমরা এটাকে ওয়েস্টেজ করছি। আচ্ছা, এই যে আমাদের বাংলা ফুটবলের কথা যদি বলতে যাই, আজকে দেখি যে আগে যেরকম আমাদের বাংলা ফুটবলের একটা না খুব বড় কালচার ছিল, চায়ের দোকানে আড্ডা, চায়ের দোকানে কনভারসেশন, সবসময় খালি ওমান ইস্ট বেঙ্গল নিয়ে একটা ক্রেজ। এই ক্রেজটা কিন্তু আজকের দিনে তুমি যদি দেখো মানে তবে অনেকটাই কিন্তু ডিক্লাইন করেছে, অনেকটা কমে গেছে। তুমি একবার সাউথের দিকে যদি যাই, ঠিক আছে, সুপার লিগ কেরালা, খুব ইন্টারনেটে ভাইরাল ভিডিওস আমরা দেখি, প্রচন্ডভাবে ওদের একটা কিন্তু নিজেদের ফুটবলের প্রতি একটা প্যাশন বাড়ছে। তাহলে যে কলকাতা বা বাংলা ফুটবলের মক্কা বলা হয়, আমরা কি তকমাটা হারিয়ে ফেলছি কোথাও গিয়ে? হারিয়ে ফেলছি না, হারিয়ে গেছে ইন দ্য সেন্স, আগে না মিডল ক্লাস ফ্যামিলির ছেলেগুলো খেলতো, রিজন প্রচুর আছে, চাকরি নেই, প্রত্যেকটা বাবা মা চায় কি আমার বাচ্চা একটা চাকরি পাক, ভালো লাইফ তার থাকুক, সে ভালো, আমি বাঁচতে মানে বেঁচে থাকতে তার লাইফটা ভালো থাকুক। এখন কি হয়েছে না, মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা খেলতে আসছে না, আর যারা খেলতে আসছে তারা খুব শখে খেলতে আসছে, একদম তলার ছেলেরা খেলতে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে
আমাদের স্ট্রিট ফুটবল বন্ধ হয়ে গেছে, যেটা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা ঘরে ব্যাগ ফেলে গিয়ে 4টের সময় পড়াশোনা করা, মানে খেলাধুলা করা, সেটা কমে গেছে। প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে বাচ্চা, সে পড়াশোনা করাতে হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তারপরে রিজন আছে আইপিএল। আমি কাউকে দোষ দিচ্ছি না, স্পোর্টস অলওয়েজ, ক্রিকেট অনেক উপরে নিয়ে গেছে, তাদের মার্কেটিং, তাদের ঘরের মধ্যে মেয়েদের ক্রিকেটটাকে বেটার করেছে। আমি বলবো আরো উপরে যাক না, কিন্তু আমরা না এই জায়গাটাকে ধরতে পারিনি। আজকে তুমি দেখো কলকাতা লিগ হচ্ছে, আর্ধেক কেউ জানেই না, রাইট, আর্ধেক কেউ জানে না কবে কলকাতা লিগ খেলা হয়ে গেল, কবে শেষ হয়ে গেল, কবে শুরু হলো, কেউ জানে না। আগে আগে এত মিডিয়াই ছিল না, না সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু প্রত্যেক দিনে ফুল প্যাক গ্রাউন্ড। কলকাতা থেকে বাইরে নিয়ে চলে গেল লিগের খেলাগুলো, ঠিক আছে। তারপরে আমরা মানে যেটা আমরা গর্বিত হতাম যেটাকে নিয়ে, ফুটবলটাকে নিয়ে। আমি এখনো একটা মুভি দেখছিলাম, হিন্দি মুভি, যে ওখানে বলা হচ্ছে, গুন্ডে মুভি বলে কি বলা হচ্ছে, যে जो ফুটবল नहीं खेलता वो बंगाली नहीं है, রাইট, ঠিক আছে। তো এই প্যাশনটা প্রচুর রিজনের জন্য কমেছে। এক তো পড়াশোনার চাপ, ফিউচার করতে হবে, ইন্টারনেট কিছুটা, মোবাইল কথা বলছি আমি, আমরা সেভাবে ইন্সপায়ার করতে পারিনি। কিছুটা দোষ আমাদের প্লেয়ারদেরও আছে, যে বাচ্চাদের আহ্বান করতে পারিনি, আসো মাঠে খেলো। আমরা, ইনক্লুডিং মিয়া, আমি নিজের কথাও বলছি, আমরা সেইভাবে তাদের কাছে পৌঁছাতে পারিনি। তার সাথে সাথে যেভাবে বাংলা রাজনীতি ঢুকে গেছে ফুটবলে, প্রচুর রিজন আছে। রাইট, আগে তো আমি দেখিনি কোনো রাজনেতার টিম কলকাতা লিগ খেলছে। দেখেছো কোন তোমার ছোটবেলা? দেখুন, এরা এখানে কেউ দেখেনি। অনেক আমরা খুব লুজ করেছি এটাকে, এই কালচার, স্বামীজির কালচার, এটা ফুটবল, গীতা পাঠের সাথে সাথে ফুটবল খেলতে হবে, সেটা আমরা ভুলে গেছি। আমি এই জন্য যেখানে যেখানে যাই আমি বলি, স্বামীজি বই পড়ো, ফুটবল খেললে কি হতে পারে, রাইট, বিপ্লবী তৈরি হওয়া যায় ফুটবল খেললে, কিন্তু শক্তপোক্ত হয়। যখন বিপ্লবী আসছে, আমাদের রাইট আছে, বলছে ফুটবল খেলো। তো ফুটবল খেলতে কেন বললো হঠাৎ করে? ফুটবল খেললো, বললো তারপর তুমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এসো আমার কাছে ফুটবল খেলে। তো বললো আমি না খুব স্ট্রং ফিল করছি, বলে কেন ফুটবল খেলতে বলেছিলাম? ডিউ টু এই রিজনের জন্য, ফিজিক্যালি মাইন্ড পিস। তুমি ফুটবল খেললে তুমি পৃথিবী একদিকে, ফুটবল একদিকে থাকে। উনি যেটা বলে গেছিলেন সেগুলো তো ঘটছে এখন না। মাটি টাকা, টাকা মাটি, যেটা এখন লোক মাটির পেছনে দৌড়াচ্ছে। আমরা এগুলো ভুলে গেছি, আমাদের কালচারটাই ভুলে গেছি। আমরা ওয়েস্টার্ন কালচার বেশি ফলো করছি। আমরা বাঙালিরা শিক্ষা, খেলাধুলা, যত এইগুলো করবো, আমরা বাংলা আরো সুন্দর হবে, সমৃদ্ধ হবে। তো এই জায়গা থেকে আমরা একটু সরে গেছি। আমাদের ইয়াং জেনারেশন, জেনজি যারা আছে, তাদেরকে অ্যাপিল করবো, তোমরা নিয়ে এসো এটাকে। হ্যাঁ, কারণ ইউরোপিয়ান ফুটবলে আজকে ফুটবল খেলা সবাই দেখে, মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, ঘরে ঘরে রিয়াল মাদ্রিদ খেলা সবাই। নাম বলো না, প্রত্যেকটা যারা ভিডিও গেম খেলে তারা বলে দেবে। রিয়াল মাদ্রিদ 11 জনের লাইন আপই বলে দিল যে আচ্ছা এটা তো খেলে না, এই খেলে। কালচার তো রয়েছে, কিন্তু কোথাও কি আমাদের ইন্ডিয়ান ফুটবল বা বাংলার ফুটবল মাঠে আসছে না। ওই বললাম, স্ট্রিট ফুটবল, পাড়া ফুটবল, পাড়ায় যে খেলা হতো, স্কুল থেকে বাঙ্ক মেরে খেলা দেখতে যাওয়া, স্কুল থেকে তাড়াতাড়ি এসে কখন ফুটবল মাঠে নামবো, এই কালচারটা হারিয়ে গেছে। আগে কি হতো, আগে কি বাবা মা থেকে চুরি করে মাঠে আসতো, এখন বাবা মাকে জোর করে বডি ওয়েট লুজ করার জন্য তাকে মাঠে নিয়ে আসতে হচ্ছে। আমার ক্যাম্পেই আছে ম্যাক্সিমাম ছেলে।
তুমি তো বিএসএল এও ছিলে অনেক সময় জুড়ে, তো তুমি তো দেখেছো যখন তুমি হয়তো স্কাউটিং করেছো, ঠিক আছে, এই যে যত ইয়াং প্লেয়ার্স উঠে আসছে, ঠিক আছে, ওল্ড জেনারেশন আর নিউ জেনারেশনের মধ্যে কি এইটাই তফাৎ মেন্টালিটি? না 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 না, দেখো প্রত্যেকটা জেনারেশনে সবকিছু চেঞ্জ হয়। এরা এইভাবেই তৈরি হচ্ছে, আমরা অন্যভাবে তৈরি হয়েছিলাম। আমাদের তোমার কষ্ট করেছি, যেটা পাওয়ার কথা না। আজকেই আমি ক্লাবে গেছিলাম, তো আমি দেখছিলাম রিজার্ভ টিমের ছেলেগুলো কতগুলো কত কত কিছু পাচ্ছে, অ্যাডভান্টেজ পাচ্ছে, আইস বাদ এই ওই হ্যান ত্যান। তো এটা হয়তো আমাদের সময় এতটা আসেনি, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যেরকম যেরকম চেঞ্জ হচ্ছে, তারা পাচ্ছে, আরো পাক। কিন্তু তার সাথে সাথে 24/7 তুমি যদি ফুটবল প্লেয়ার হও বা ক্রিকেট প্লেয়ার হও বা যে কোনো স্পোর্টস পার্সন, 24/7 তোমাকে ওর মধ্যেই থাকতে হবে। ঠিক আছে? কেন আমি সবসময় যে আমাদের প্লেয়ারদেরও বলি, বিলিভ করো নিজেকে, বিলিভ সিস্টেম বাড়াও। আমি নিজের প্রতি নিজে খুব বিলিভ করি। আমি বিলিভ করলে তো হবে না, আমি তোমার উপরে বিলিভ করি, তোমাকে তোমার উপরে বিলিভ সিস্টেম বাড়াতে হবে। কি জাস্ট আমি ইস্ট বেঙ্গলের সাথে খেলি, মোহনবাগানের সাথে খেলি, বা ডেম্পোর সাথে খেলি, বা আইএসএল টিমের সাথে খেলি, আমাকে হারাতে পারবে। এই বিলিভ সিস্টেমটা তুমি করো। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, এখনকার প্লেয়ারদের পোটেনশিয়াল আছে, বিলিভ সিস্টেম তোমাকে তৈরি করতে হবে। কি জাস আমি কেন খেলতে পারবো না? আমার মানে ফরেনারদের দুটো পা আছে, আমারও দুটো পা আছে। আমি যদি হার্ডওয়ার্ক করি 24/7, হ্যাঁ, এর সাথে সাথে তোমাকে আমরা না এখন কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। যদি সোশ্যাল মিডিয়া আমি করো তুমি সারাদিনে যদি 1 ঘন্টা তুমি করো সোশ্যাল মিডিয়া, 8 ঘন্টা ফুটবলকে দাও। রাইট। শুধু ফুটবল মাঠে ফুটবল হয় না। না, ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট ভাবো আমি আজকে কি ভুল করেছি। সেলফ রেকটিফিকেশন হচ্ছে মেন থিং। আমি কটা মিস পাস করেছি, কটা আমি ঠিক পাস করেছি, কটা আমি ড্রিবল করেছি, কোন পজিশনে দাঁড়িয়েছিলাম, আমার জন্য ভুল হয়েছে, আমার জন্য গোল হয়েছে। এই যে চোখ বন্ধ করে আমাদের সময় অমল স্যার বলতেন, বাবা প্র্যাকটিস করে যাচ্ছিস, কি ভুল করেছিস, কি ঠিক করেছিস, এগুলোকে শুয়ে শুয়ে ভাববি, দেখবি তুই নিজে নিজেই ডেভেলপ করে যাবি। তো কোনো ভিডিও অ্যানালিসিস লাগবে না। কেন তুমি দেখবে তুমিও একটা সাধারণ মানুষ, যখন একটু ঘুমিয়ে থাকলে চোখ বন্ধ করে 10 মিনিট ঘুমানোর আগে 10 মিনিট যদি ভাবে না কি আমি সারাদিনে কি করেছি, তুমি দেখবে ভিজুয়াল চলে আসে সামনে, চোখের সামনে ভেসে ওঠে। তো এটা প্লেয়ারদের করা উচিত। কিন্তু আমরা এখন ওই বললাম ইন্টারনেট, আমরা ঘুমাতে যাওয়ার আগে আমরা রিলস দেখি। আমি এখন দেখি, কেন আমি খেলা ছেড়ে দিয়েছি বস। কিন্তু আবার কোচ যখন রেসপন্সিবিলিটি আসছে, তখন আমার আর ঘুম উড়ে গেছে। তখন আমার ভাবতে হয় এই জায়গাটা কিভাবে গোল খেলাম, এই জায়গায় আমাকে এই প্লেয়ার যদি আসতো, এই জায়গার শেপ যদি ঠিকভাবে রাখতো, এই জায়গা তাড়াতাড়ি ক্লিয়ার করতো, এই জায়গা গোল কেন হলো না, এই জায়গা রিলিজ যদি তাড়াতাড়ি করতাম। এখন এবার ভাবা আরম্ভ করে দিয়েছি। মাঝখানে একটু গ্যাপ ছিল, একটু রিল্যাক্স করতাম খেলা ছাড়ার পরে 1 বছর 1.5 বছর, তারপরে ভাবলাম না ফুটবল ছাড়া থাকতে পারবো। রাইট। তো এই যে তুমি এখন খিদিরপুরের সাথেও রয়েছো, এই তুমি একটু একটা কথা বললে না যে আত্মবিশ্বাস, বিলিফ সিস্টেম, যেটা হয়তো কালেকটিভলি যদি দেখতে যাওয়া যায় তাহলে একটু কম। এখনকার প্লেয়ারদের বলবো না, এখনকার জেনারেশনের কাছে আসবো। তো এখনকার জেনারেশনের মধ্যে কি ডিসিপ্লিন, কমিটমেন্ট কোথাও গিয়ে একটা ছোট্ট অভাব লক্ষ্য করা যায়? দেখো যাদের আছে তারা এগোচ্ছে, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলছে, ইন্ডিয়ার হয়ে খেলছে, যাদের নেই তারা খুব তাড়াতাড়ি তলার দিকে চলে যাচ্ছে। তো তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে, কমিটমেন্ট থাকবে, এটা বলবো না কেউ। সব যাদের আছে, যাদের আছে তারা ইন্ডিয়া খেলছে, দেশের হয়ে খেলছে। যাদের আছে দীর্ঘ বছর ধরে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলছে। যাদের নেই তারা ফোকাস থেকে বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে টিম থেকে বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে ফুটবল থেকে বাইরে চলে যাচ্ছে। তো তোমাকে ফুটবল খেলতে গেলে অ্যাটলিস্ট এই যে বললাম 24/7 ভাবতে হবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস করছো সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, রাত্রে ভাবো যে আমায় কি করতে হবে, আমাকে সুপিরিয়র হতে হবে, আমাকে তাই জন্য আমি সবসময় প্লেয়ারদের বলি নিজের সেলফ কথা বল, ইয়েস আই এম দ্য বেস্ট, রাইট, আমি পারবো, আই ক্যান। বিলিফ সিস্টেমটাকে নার্চার নিজে আয়নার সামনে গিয়ে কথা বলো। এটা এই নয় কি তুমি প্রফেশনাল প্লেয়ার হয়ে গেছো কি আমি সব পেয়ে গেলাম, আমি একটা বড় ক্লাবে খেলছি,
এভরিডে তোমার পরীক্ষা দিতে হবে। এখানে এখানে পড়াশোনা না, আজকে যদি ফেল করি পরের দিন একটা এতে গিয়ে সায়েন্সে যদি একটু কম মার্কস পাই, যদি জিওগ্রাফিতে আমি একটু বেশি সেটা মেকআপ করে দেবো, বা ম্যাথসে মেকআপ করে দেবো, পাস মার্ক তুললেই হলো। এখানে কিন্তু প্রত্যেক দিন তোমাকে পারফর্ম করতে হবে, প্রত্যেক দিনই পরীক্ষা, একটা নতুন চ্যালেঞ্জ, দিন চ্যালেঞ্জ, প্রত্যেক দিন প্র্যাকটিসে চ্যালেঞ্জ, কি তোমাকে এতগুলো প্লেয়ার আছে তার মধ্যে তোমাকে ফার্স্ট টিমে ঢুকতে হবে, পারফর্ম করতে হবে। চ্যালেঞ্জ যদি তোমাকে নিতে হয় বা তোমাকে ফার্স্ট টিমে থাকতে হয়, তোমাকে অন্য মাত্রায় তোমাকে পৌঁছাতে হয়, তাহলে তোমাকে 24/7 ফুটবল নিয়েই থাকতে হবে। নাহলে তুমি কিন্তু ডেভেলপ, প্রত্যেকটা প্লেয়ারের কোয়ালিটি আছে এখনকার প্লেয়ারদের, তারা অনেক অ্যাওয়ারনেস আছে তাদের মধ্যে, আরো বেটার করতে গেলে তাহলে এইগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। আজকের লেজেন্ডস এমনি হয় না। আজকে আমরা মেসির কথা বলি, রোনাল্ডোর কথা বলি, এমবাপে, তাদের কিন্তু ধারে কাছে কেউ আসতে পারে না। এই যে এত ক্রিটিসাইজ হয়, এত, তো আমরা কিভাবে ওদের কানে যায়, ওদের কানে অব্দি যেতে দেয় না, তার ম্যানেজার হোক, তার বাড়ির লোক হোক, সাইকোলজিস্টও থাকে। নাহলে একটা প্লেয়ার 24 বছর পারফর্ম করায় ইয়ার কি নট আ ম্যাটার অফ যোগ বস। রোনাল্ডোর কথা বলো বা মেসির কথা বলো বা এমবাপের কথা বলো বা নেইমারের কথা বলো, সবাই কিন্তু মানে এদের থেকে সবকিছু থেকে দূরে থাকে। তোমাকেও ভাবতে হবে, হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ারদেরও আমাদের, দেখো আমি বলছি আমাদের সময় চলে গেছে, এদের কাছে ভালো অপরচুনিটি, এরা বেটার প্লেয়ার, আমাদের থেকেও বেটার প্লেয়ার, তাদের কোয়ালিটি আছে। আজকে সাহালের কথা বলো, থাপার কথা বলো, আজকে সায়নের কথা বলো, আনোয়ারের কথা বলো, তারা অনেক বেটার আমাদের থেকে, কিন্তু আরো বেটার করতে হবে, আরো দেশের জন্য ভাবতে হবে। তো তুমি এখন যেটা বললাম খিদিরপুরের সাথে রয়েছো, তো একটা রিয়েলাইজেশন তুমি বলতে পারবে যেটা তোমার হয়তো কোচ হিসেবে এসেছে কিন্তু প্লেয়ার হিসেবে আসেনি? সেটা দায়িত্ব অনেক বেশি, রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে। হ্যাঁ, ফুটবলের রেসপন্সিবিলিটি যখন প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ার রেসপন্সিবিলিটি, অ্যাজ এ কোচ রেসপন্সিবিলিটি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। রেসপন্সিবিলিটি ছিল তখন আমার, কি আমার নিজে কিভাবে ডেভেলপ করব, নিজে কিভাবে খুব ভালোভাবে পারফর্ম করব, সেটা ইন্ডিভিজুয়াল, যাতে আমার জন্য আমার টিম বেনিফিট পাক। কিন্তু এখন 24 জন, 25 জন, 30 জনের কথা ভাবতে হয় কালেকটিভলি। আমি যদি আজকে এর সাথে একটা ট্রিট করি বা আরেকজনের সাথে অন্য ট্রিট করছি, এটা কিন্তু একটা টিম হবে না, টিম বন্ডিং হবে না। তার মানে আমাকে সবাই সাথে এক ট্রিট করতে হবে, সমানভাবে আমার সবার সাথে সেইভাবে কথা বলতে হবে। ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোচিং, তাদেরকে আমি কিভাবে উজ্জীবিত করছি, তার সাথে কিভাবে ডিল করছি, সেটা বকার সময় বকা, বন্ধু মানে ম্যাচের বাইরে কিভাবে তার সাথে ডিল করছি, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাচের একটা কোচের ম্যাচের বাইরে বা প্র্যাকটিসের বাইরে প্লেয়ারদের সাথে কিভাবে তুমি ট্রিট করছো, এটা খুব ইম্পর্টেন্ট। কেমন রিলেশন তোমার সাথে? খুব ভালো, কেন যেহেতু আমি নিজে একটু খেলেছি, একটু এক্সপিরিয়েন্স আছে আমার, প্লেয়ারদের সাথে কিভাবে মিশতে হয় ভালো ভালো কোচের কাছে শিখেছি। এবং ট্রেভার অনেক শিখে গেছে, আমি ওনার সাথে কিছু মানে লাইসেন্স করার সময় বা কোচিং করার সময় অনেক কথা বলেছি, কিভাবে তাদেরকে করবো। এরকম তো হয় যে হয়তো একটা প্লেয়ার ম্যাচের পর ম্যাচ হয়তো সে বসে রয়েছে, বেঞ্চে রয়েছে, তার তো মনে হতে পারে এই কোচ কি আমার সাথে কোনো ঝামেলা রয়েছে, কোচ আমার সাথে খেলাচ্ছে না, এরকম না। দেখো, একটা জিনিস আমি বলি সবসময় প্লেয়ারদের, আমার যে প্লেয়াররা থাকে, যে ডিজার্ভ করবে সে খেলবে। তার জন্যই মোস্ট অফ দ্য প্লেয়ার, এইবার আমি খিদিরপুরের কথা বলি, মোস্ট অফ দ্য প্লেয়ার চান্স পেয়েছে। এবার যখন যারা রিজার্ভ বেঞ্চে থাকে, তখন আমি ওদেরকে বলি, দেখো কি ভুল করছে, এটা মাঠে গিয়ে ভুল করবে না, এটা মাঠে গিয়ে ভুল করবে না। সবাইকে চান্স দেওয়া হয়, মোস্ট অফ দ্য প্লেয়ারদের চান্স দেওয়া হয়। যারা পারফর্ম করে না তাকে তো আমি জোর করে কন্টিনিউ করতে পারি না। বছরের পর বছর একটা প্লেয়ার, ভালো প্লেয়ার, কোনো সময় কোনো কোচ তাকে বসিয়ে রাখতে পারে না। আর আমি তো কোচ, আমি প্লেয়ার ছিলাম, এবং কোচ, আমিও কোনো ভালো প্লেয়ারকে আমি বসাতে পারবো না। রাইট, ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্টের প্রেশার আসবে, ফরগেট ইট, ম্যানেজমেন্ট। কিন্তু আমি 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 লস করব যদি আমার ভালো প্লেয়ারকে, যে পারফর্ম করছে, যে হার্ড ওয়ার্ক করছে প্র্যাকটিসে, তাকে যদি আমি বসিয়ে রাখি, তাহলে ইনজাস্টিস আমার নিজের উপরে, ওর উপরে ইনজাস্টিস করছি না। কিন্তু কোচের
যে চেষ্টাটা, সেই চেষ্টাটা বৃথা। যে একটা প্লেয়ার যে হার্ডওয়ার্ক করছে, যে ভালো খেলছে, প্র্যাকটিসে ভালো খেলছে, তাকে আমি সবসময় বসিয়ে রাখছি। Right. আমরাও তো দেখি বা আমরাও তো শিখেছি ছোটবেলা থেকে যে একটা প্লেয়ার হার্ডওয়ার্ক করলে কে টিমে আসা উচিত। হুম, যে হার্ডওয়ার্ক করবে না আমরা বুঝতে পারি বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা তার প্র্যাকটিস দেখে যে হার্ডওয়ার্ক করছে কি না মাঠে। রাইট। চেষ্টাটাও একটা খুব ইম্পর্টেন্ট Yes. জায়গা রাখে, রাইট। কেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বস। তুমি যদি প্র্যাকটিসই না করো ঠিকভাবে, ক্যাজুয়াল তোমার অ্যাপ্রোচ থাকে, তাহলে তুমি মাঠে মানে মানে তোমার মাঠে কি অ্যাক্টিভিটি থাকবে বা অ্যাপ্রোচ থাকবে? রাইট, প্র্যাকটিস থেকে শুরু হয় গেমের কথা। অ্যাবসলিউটলি, ডেফিনেটলি। এই যে খেপ ফুটবল একটা খুব মানে এমন অংশ যেটা খুব একটা আলোচনা হয় না। আমরা জানি যে কিছু একটা লাইফস্টাইলের ব্যাপারও থেকে যায়, কারণ অনেক খেপ ফুটবল যারা খেলে তাদের হয়তো ব্যাকগ্রাউন্ড সেরকম ভালো জায়গা থেকে তারা আসে না, তারা অনেক মানে স্ট্রাগল করে তাদেরকে আসতে হয়। তো তারা কিছু টাকার জন্য বা লাইফস্টাইলের জন্য তারা খেপ ফুটবল খেলে, কিন্তু এই লাইফস্টাইল ইনক্রিজ করতে গিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারটাকে কি ডেভেলপমেন্টের জায়গা থেকে আটকে দিচ্ছে প্লেয়াররা? দেখো এইখানে একটা রিজন আছে যে আমি আজকে কলকাতা লিগ খেলছি 2 মাস, তারপরে সারা বছর খেলা নেই, সেই প্লেয়ার গুলো কোথায় যাবে? আগে তাও ছোট টিম থেকে বড় টিমে নেওয়া হতো, কলকাতায় খেলা হতো, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে খেলে অপরচুনিটি পেতো, টিভিতে লাইভ আসতো, বা টিভিতে লাইভ না এলে প্রত্যেকটা অফিসিয়ালরা খেলা দেখতে পারতো। এরা যদি ইস্টবেঙ্গল মোহনবাগানে না যায়, এরা যদি আই লিগের টিমে যদি না যায়, তাহলে এরা যাবে কোথায়? তাদের ফ্যামিলি সার্ভাইভ করতে হবে। রাইট। রিজনটাই কিন্তু এইটা চাকরি নেই, চাকরি নেই, অর্ধেক প্লেয়ারের চাকরি নেই, তাদের ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে এটাই। 2 মাস পরে, 2.5 মাস পরে যাবে এটা কোথায়? হয়তো অর্ধেক প্লেয়ারের এজেন্ট নেই। এরকমও অনেক প্লেয়ার আছে আমি দেখেছি 2010-এ, তারা ক্লাব নেই, তারা ইন্ডিয়া টিমে খেলছে বিকজ অফ দেয়ার এজেন্ট। এরকমও প্লেয়ার আছে যারা ঠিকভাবে সোজাসুজি পাস করতে পারতো না, হাইট আছে বলে তারা খেলে গেছে ইন্ডিয়ার। ইয়েস, তো অনেক রিজন আছে। আমি বলবো এটাকে আমি খুব ছোট করে দেখা উচিত না, তাদের সার্ভাইভ করার জন্য তাকে খেলতে হয়। প্রচুর ভালো ভালো কলকাতা প্লেয়ার আছে, আমি তো দেখছি, এখন আমি নিজে কোচিং করছি, প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে যাদের এজেন্ট নেই, বা তারা ছোট ছোট এজেন্ট আছে, তারা তাকে ওই জায়গা অব্দি পৌঁছাতে পারছে না। রাইট। তো আমাদের যেটা বললে যে আর কোনো অপরচুনিটি নেই, কিন্তু তাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পয়সা কামাতে হচ্ছে, কারণ অফকোর্স তাকে কিছু একটা কন্ট্রিবিউশন করতে হবে। এখানে চাকরি নেই, অনেক প্রবলেম আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে আমাদেরও কি রিয়েলাইজেশন করা উচিত, মানে ফুটবল জগতের লোকজন না, যদি যারা ধরো যারা কলকাতা লিগ খেলছে, এখন তার এই কলকাতা লিগ থেকে তো বড় টিমে নেওয়া হয় না। কজনকে নেওয়া হয়েছে তুমি বলো? প্লেয়ার তো প্রচুর, তারা খেলছে। এবার হ্যাঁ, কিছু প্লেয়ারের মধ্যে যে ডেডিকেশন থাকে না, ঠিক আছে আমি উইকলি একটা ম্যাচ খেললাম ফিট থাকার জন্য, আমি টার্গেট করব, আমি হার্ডওয়ার্ক করব, আমি 3 বেলা প্র্যাকটিস করব, যাতে আমি পরের বছর এরকম ফুটবল খেলবো, আমাকে ইস্টবেঙ্গল মোহনবাগানটা নিতে বাধ্য হবে, ঠিক আছে। কেন আমাদের সময় তো এজেন্ট ছিল না, তার আগে এজেন্ট ছিল না। ওইটা যদি চলে আসে প্লেয়ারদের মধ্যে, কেন আমি বলছি প্রচুর ভালো ভালো যারা খেপও খেলে না আমাদের বাঙালি ছেলেরা, তুমি খেলা দেখলে মুগ্ধ হয়ে যাবে। আমাদের টিমে আছে তুহিন সিকদার, যে মোহনবাগান এক্সট্রা গোল করেছে, তুমি ওর বাপাটা দেখবে, আগের দিন একটা অ্যাসিস্ট করেছে, বক্সের মধ্যে ড্রিবল করে একটা ক্রস করেছে, ওর বাপাটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে। ডিউ টু ফ্যামিলি প্রবলেম তাকে খেপ খেলতে হচ্ছে, কিন্তু আমি ওকে বুঝিয়েছি যে তুমি যদি হার্ডওয়ার্ক করো, তুমি যদি নিজে ফুল এফোর্ট দাও, সপ্তাহে 1-2 ম্যাচ খেলো, কিন্তু সারা সপ্তাহ যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি হাই লিগ আরামসে খেলতে পারো। এই ব্যালেন্সটা খুব দরকার, ব্যালেন্সটা দরকার। কিন্তু সেটাই কিন্তু অনেকের হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা নেই, হচ্ছে না বলেই তারা হয়তো প্রপার গাইডেন্সটাও আছে। আমাদের সময় গাইডেন্স ছিল, আমার গডফাদার বলতে পারো অভিদা, খুব গাইড করতেন, ঠিক আছে। গাইডেন্সটাও একটু এটা এই ক্ষেত্রে দরকার একটু, রাইট। ফুটবল নলেজটা, যে খেললে বেশি খেললে যে খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়,
একদিনে 3-4টে ম্যাচ ইয়ার্কির কথা নয়, সেটাও হতে পারে। এটা বুঝতে হবে তাদেরকে, ইন্ডিভিজুয়ালি বুঝতে হলে তাহলে এই জায়গাটা থেকে বেরোতে পারবে। কিন্তু আমি বলবো যে বুঝতে পারে না তারা কন্টিনিউ করে যায়, বুঝতে হবে নিজেকে, কিছুটা সার্ভাইভ, কিছুটা বুঝতে পারে না, কিন্তু ট্যালেন্ট অফকোর্স এদেরও আছে প্রচুর। আছে বলেই তো ডেফিনেটলি তারা Definitely, পারফর্ম yeah. করতে পারছে, রাইট? অ্যাবসলিউটলি। আচ্ছা, একটা খুব কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টে আসছি। অস্কার ব্রুজং, ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যানেজার, চ্যাম্পিয়নশিপ জিতেছে ডেফিনেটলি, কিন্তু একটা স্টেটমেন্ট হয়তো অনেকেরই ভালো লাগেনি। কারণ ওখানে উনি বলেছেন যে কিছু কিছু মানুষ ক্লাবে রয়েছেন যাদের মানে ক্লাবের ডেভেলপমেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাদেরকে ডাইরেক্টলি ব্রোকার এইসবও তকমা দিয়েছে। তুমি অ্যাজ এ লেজেন্ড এই ক্লাবের, যে লাল হলুদ জার্সি পরে দাপিয়ে বেরিয়েছে, খেলেছে, মানুষের ভালোবাসা পেয়েছে, তার কি ধারণা এরকম একজন কোচ যিনি হয়তো, কথার কথা বলছি, হয়তো আমাদের বাংলা ফুটবল কালচারের ব্যাপারে হয়তো অতটাও অবগত নন, তার মুখ থেকে এরকম কথা শোনাটা কেমন হয়ে নেবে? দেখো, এক একজনের এক একজন ভিউ হয়, রাইট। তার ভিউ উনি জানিয়েছেন, প্লেয়াররা ভিউ জানিয়েছে। সাকসেস সবকিছু কথা বলে, মেবি কোচ রিয়াক্ট করার আগে তারা হয়তো তাদের মানে কোচের এগেনস্টে বিবৃতি দিয়েছে, তারপরে কোচ তো হয়তো বাংলা জানে না, কাউকে দিয়ে পড়িয়েছে, ঠিক আছে। এখানে তো ওরা এসে একজনকে তো ম্যানেজার নিশ্চয়ই রাখে, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই জন্যই হয়েছে। কিন্তু আমি মনে হয় না এটা এতটা বড় হওয়া উচিত ছিল। কোচের জায়গা দিয়ে হয়তো ঠিক, প্লেয়ারদের জায়গা ঠিক, কিন্তু এত কন্ট্রোভার্সি হওয়া উচিত হয়নি। মেবি রেজাল্ট যখন পায়নি তখন হয়তো যাদেরকে বলেছে তারা হয়তো তাদের এগেনস্টে কিছু বলেছে, কোচ সেটা শুনেছে, সেটা বিবৃতি দিয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, আমার অধিকার নেই কাউকে ক্রিটিসাইজ করা, কেন আমি তোমার সম্বন্ধে জানি না, রাইট? আমি তোমার সম্বন্ধে না জেনে। আর দেখো, প্রত্যেকটা কোচের আলাদা আলাদা ফিলোসফি থাকে, প্ল্যানিং থাকে, প্ল্যানিং এ ফেল হতেই পারে, ফিলোসফিতে ফেল হতেই পারে। তার মানে এটা না যে আমি খেলেছি যে আমার ওখানে অধিকার আছে কাউকে ছোট করা, তাই না? রাইট। তো আমি খেলেছি, আমি সম্মান পেয়েছি, আমি সরে যাব। আমি কারোর সম্বন্ধে, হ্যাঁ, আমি ক্রিটিসাইজ কোথায় করতে পারি, কি এই জায়গাটা গ্যাপ ছিল, এই জায়গা থেকে ফল্টে গোল হয়েছে। আমি কাউকে, একটা ব্যক্তিকে আমি কোনো সময় ডাইরেক্ট অ্যাটাক করতে পারি না। আমি অ্যাজ এ ফুটবলার, অ্যাজ এ কোচ, আমি তাকে তার সিস্টেম নিয়ে বা তার ফিটনেস নিয়ে বা তার টেকনিক্যাল নিয়ে আমি ক্রিটিসাইজ করতে পারি, ডাইরেক্ট অ্যাটাক করতে পারি পার্সনকে। তো আমার মনে হয় এগুলো দুদিক দিয়ে রিয়াক্ট হয়েছে, এটা আমার মনে হয় এ নিয়ে কোনো আমার বক্তব্য নেই, কিন্তু এটা হওয়া উচিত হয়। তো আমরা একদম পডকাস্টের শেষের দিকে চলে এসেছি, কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করে আমি শেষ করবো পডকাস্টটি। ফুটবলার না হলে মেহতাব হোসেন কি হতো? খুব টাফ পজিশন। ফুটবলার না হলে কোনো জায়গায় খেটে নিজেকে এস্টাবলিশ করতে পারতাম, কোনো একটা প্রফেশন যেটা হয়তো মাথায় ছিল যে ফুটবলার, কোনো প্রফেশন এরকম ছিল না। ফুটবল ছাড়া তো ধ্যান জ্ঞান ছিল আমার, রাইট? যে কোনো প্রফেশন কে অনেস্টলি যেখান থেকে কামাতে পারবো সেটাই করতাম। বেইমানি করে, কাউকে পকেট মেরে বা কাউকে কাউর ক্ষতি করে, আমার বাড়ি থেকে এটাই একটা শিক্ষা ছিল, যাই করবো অনেস্টলি করবো, মানে হার্ড ওয়ার্ক করে, যাতে কাউকে জল দিতে হয় বা তোমার লোহা তুলতে হয়, গাড়ির কাজ করতে হয়, মানে যাই কাজ তো কোনো ছোট হয় না। আমার বাবা মা এটা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিল। তো এটা আমি ফুটবলার না হলে যে কোনো কাজ করে সার্ভাইভ করতে পারতাম, কেন হার্ড ওয়ার্কার ছোটবেলা থেকেই ছিলাম, হার্ড ওয়ার্ক করতে পারতাম। কিছু র্যাপিড ফায়ার করতে চাইবো। ওয়ার্ল্ড কাপে তোমার দেখা বেস্ট গোল কোনটা এবছর? প্রচুর গোল আছে, বলা খুব ডিফিকাল্ট, কিন্তু তুমি যদি বলো ইংল্যান্ডের সাথে
কেন সিচুয়েশনের ডিমান্ড, সিচুয়েশন বেস। তুমি যদি ওই লাস্ট 15 মিনিট হ্যাঁ, ইংল্যান্ডের সাথে ফার্নান্ডেজের যে গোল, এনজো ফার্নান্ডেজের যে Right. গোলটা, ক্লাস ক্রস এন্ড ক্লাস হেডার। আর অ্যালভারেজের সম্ভবত নরওয়ে না সম্ভবত সুইজারল্যান্ডের সাথে অ্যালভারেজ, ওফ হোয়াট আ ফিনিশ। এই দুটো গোল আমি বলতে এদিকে আর্জেন্টিনা ফ্যান বলে বলছে। না আর্জেন্টিনা ফ্যান না, আর্জেন্টিনা ফ্যান না, তুমি ক্যাপে ভার্দের কথা বলতে পারো। আর্জেন্টিনা এগেইনস্টে যে গোলটা করেছিল, হ্যাঁ, World class goal. অ্যাবসলিউটলি। তো সিচুয়েশনের ডিমান্ড বলছে, কথা বলছি। যদি ওই আলভারেজ যদি গোলটা না করতো, আর্জেন্টিনা হয়তো ফাইনাল অবধি যেতে পারতো না। ইংল্যান্ডের সাথে ওই 15 মিনিটস, লাস্ট 15 মিনিটস তুমি দুটো গোল দেখো। এনজো অফকোর্স ক্রস, রাইট ফুটার ক্রস মেসি, আর এনজোর ওখান থেকে ওইটুকু হাইট, আর ইংল্যান্ডের প্লেয়ারদের প্রায় 6 ফুট 6.5 ফুট হাইট, বলটা এরকম ভাবে ক্রস এসে, আর একটা প্লেয়ার মিডফিল্ডার নাম্বার 8 পেছন থেকে গিয়ে ফলো করে বলটা কতটা স্পট করেছে, তো ইম্পর্টেন্ট গোল। সময়ে যেটা দরকার পড়েছে সেই সময়টা সেই সময় ঠিক গোল হয়েছে, আর ওয়ার্ল্ড ক্লাস, রাইট। আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর্জেন্টিনার ফাইনালটা, রাইট, মানে আমাদের সবাইকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে। একতরফা খেলা এরম, আমার যতদিন আমি ওয়ার্ল্ড কাপ দেখছি এরম ফাইনাল দেখি। রাইট। আন্ডাররেটেড কে বাবা? ডিআর কঙ্গো, ইজিপ্ট, মরক্কো ছিল দা লাস্ট, মরক্কো লাস্ট বছর দারুণ পারফরম্যান্স ছিল, হ্যাঁ অ্যাবসলিউটলি। আমার খুব আশা ছিল তোমার আফ্রিকান আরো টিমগুলোকে, তারা সেভাবে দাগ কাটতে পারে। রাইট। অনেক অনেক ধন্যবাদ মেহতাব দা আজকে আমাদের সাথে এই পডকাস্টে আসার জন্য। তোমাকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানালাম, এবং আজকের পডকাস্টটা এখানে শেষ করলাম।